যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার আমাদের জন্য ভালো, তবে তা যাতে আমাদের নির্দিষ্ট কারিকুলামের মধ্যে এবং সবকিছুর মধ্যে নিয়মকানুন মেনে চলে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে কাজ করছে। ধন্যবাদ। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে এবং তিনি মামলা করার জন্য থানায় গিয়েছেন, দীর্ঘ সময় মামলা নেয়নি, পরবর্তীতে থানায় হামলা হয়েছে। যে আলোচনাটা হচ্ছে যে মত প্রকাশ করার জন্য কিংবা সরকারের সমালোচনা করার জন্যই তার উপর হামলাটা হয়েছে। এই যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এক ধরনের এটা প্রতিবন্ধকতা মনে হচ্ছে, কেন এত থানায় এত মামলা নিতে দেরি করলো কেন, কিংবা আপনারা এই বিষয়ে কি ধরনের খোঁজখবর নিয়েছেন? আমি নিজেও দৈনিক পত্রিকায় সংবাদটি পড়েছি। বিষয়টি সম্পর্কে আমার কাছে কোনো পরিষ্কার তথ্য এখনো আসেনি, এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে কথা বলেছেন। বাকি কথাও তিনি বলবেন। ধন্যবাদ। শেরেবাংলা একে ফজলুল হক ফাউন্ডেশনের আজকের এই ঈদ উপলক্ষে এতিমদের মধ্যে যে অনুদান বন্টনের যে আন্তরিকতাপূর্ণ আয়োজন, এই আয়োজনের সভাপতি, এই ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার জনাব হানিফ সাহেব এবং এই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মরহুম শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব জনাব মাহবুব মোর্শেদ সাহেব, উপস্থিত এই ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আজকে যারা অনুদান গ্রহণ করছেন সেই সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমের দায়িত্বরত সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। শেরেবাংলার নামের সাথে ব্যক্তিগতভাবে আমার আবেগ জড়িত। আমার দাদা, যিনি ছিলেন শেরেবাংলার একেবারে ঘনিষ্ঠতম একজন শিষ্য, এবং বরিশাল তখন উত্তর এবং দক্ষিণ মহকুমা ছিল আর কি। উনি ছিলেন উত্তর বরিশালের কৃষক প্রজা পার্টির সাধারণ সম্পাদক। জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকেই যাদের নাম দাদার কাছ থেকে শুনতাম, তার মধ্যে শেরেবাংলা একে ফজলুল হক, এবং যেই নাম এবং গল্প শোনার মধ্যে দিয়ে একজন রাজনৈতিক কর্মী হওয়ার জন্য আমার ওই শিশু কিশোর মনে প্রভাব বিস্তার করেছিল, তিনি হচ্ছেন শেরেবাংলা একে ফজলুল হক। আমার দাদা একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেটাও শেরেবাংলা একে ফজলুল হকের সরাসরি প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা অনুদানে। উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আর তখন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, ওনার সরাসরি পৃষ্ঠপোষকতায়। আপনারা জানেন যে তখন বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার তেমন একটা ঘটে নাই। শেরেবাংলা একে ফজলুল হক তিনি যখন 1937 সালের নির্বাচনে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন, ব্রিটিশরা তখন কেবল ধীরে 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 গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলো, এবং তার মধ্যে দিয়ে শেরেবাংলা অবিভক্ত ভারতের প্রথম নির্বাচিত নেতা হিসাবে সামনে আসলেন। এবং 1940-এ যখন লাহোর প্রস্তাব দেয়া হলো ভারতের ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশদের সঙ্গে দর কষাকষি করার জন্য, সেই প্রস্তাবও কিন্তু উপস্থাপন করেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, এবং ওখান থেকে তার নামটা হলো শেরে বাংলা। কারণ সর্বভারতীয় মুসলমানদের সেটা একটা সমাবেশ ছিল, সেই লাহোরে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে উনি যেহেতু এই প্রস্তাবটা উপস্থাপন করেছেন, ভারতের মুসলমানদের জন্য একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র কিভাবে করা যায়, সেই কারণে ওনাকে তারপর থেকে শেরেবাংলা নামে সবাই চেনেন। তার জীবনের প্রধান লক্ষ্যই ছিল তৎকালীন সময়ের জমিদারদের কাছ থেকে যে শোষণ শাসন, সেখান থেকে প্রজাদেরকে মুক্ত করা, এবং এই জমিদারদের শোষণ থেকে প্রজাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত আনা। তারপরে বিভিন্ন রকম যে মহাজনী সুদের মধ্যে আটকে গেল কৃষকরা, তাদেরকে ঋণের ফাঁদ থেকে বের করে আনা, যে কারণে ঋণ সালিসি বোর্ড করা হলো, এবং এইভাবেই জমিদারি প্রথা একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিলুপ্ত হয়ে গেল, এবং কৃষকরাও বা প্রজারাও কিন্তু ঋণ থেকে মুক্তি পেয়ে গেল। এবং তারপর ধারাবাহিকতা অনুযায়ী বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার ঘটতে শুরু করলো, এবং এখন আমাদের দেশে আর এই সমস্যাটা নাই। কিন্তু যারা ইতিহাস সম্পর্কে চর্চা করেন তারা সকলেই বুঝতে পারবেন যে জমিদারি প্রথার হাত থেকে এই কৃষকদেরকে, প্রজাদেরকে রক্ষা করা
জমিদারি প্রথা বাতিল করা, ঋণ সালিসি বোর্ড গঠন করা, এবং এইভাবে কৃষক প্রজাদের, কারণ এর শতকরা 90% তখন মুসলমানরাই ছিল কৃষক প্রজা, জমিদারদের বেশিরভাগই ছিল তখন হিন্দু। এই পুরো বিষয়টাই নিষ্পত্তি হয়েছে শেরে বাংলার চিন্তা থেকে, শেরে বাংলার কর্ম থেকে, শেরে বাংলার রাজনীতি থেকে এবং শেরে বাংলার হাত ধরে। একই সঙ্গে এটাও আমাদেরকে খেয়াল করতে হবে, যখন জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেল এবং প্রজা জমিদারের সম্পর্ক যখন আর থাকলো না, স্বাভাবিকভাবেই শেরে বাংলার রাজনীতিও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। সে কারণেই শেরে বাংলা এখনকার যুগে তার রাজনৈতিক উত্তরাধিকার বলতে গেলে আর নাই। কারণ তিনি যে রাজনীতিটা করতেন, সেই জমিদারি প্রথা যেহেতু শেষ হয়ে গেছে, প্রজারা যেহেতু মুক্তি পেয়ে গেছে, এই কারণে আর কৃষক প্রজা পার্টির কিন্তু আর প্রয়োজন পড়ে নাই। পরবর্তীতে যখন ভারতে মুসলিম লীগের নেতৃত্বে, জিন্নাহ সাহেবের নেতৃত্বে যখন আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করা হলো, তখন আবার আরেকটা ইতিহাস তৈরি হয়ে গেল। তো সেই কারণেই শেরে বাংলাকে রাজনীতিবিদ হিসাবে যত না আমরা খুঁজে পাবো, তার চেয়ে অনেক বেশি খুঁজে পাবো আমাদের দেশের একজন সমাজ সংস্কারক হিসাবে। কারণ তিনি যদি সেই দিন শিক্ষার ক্ষেত্রে এবং ঋণ ব্যবস্থার ক্ষেত্রে এবং জমি জমার মালিকানার ক্ষেত্রে, জমিদারি ব্যাপারটা উচ্ছেদ করার ক্ষেত্রে এই ঐতিহাসিক ভূমিকাটা না রাখতেন, তাহলে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে আজকে যে গুণগত পরিবর্তন, যে আমি দাঁড়িয়ে কথা বলছি এখানে, আমার পূর্বপুরুষরা যে, আমার বাবা আমার দাদারা যে লেখাপড়া শিখেছেন এবং এইভাবে যে সমস্ত দেশে যে শিক্ষার প্রসার ঘটলো, এটা কিন্তু হতো না। শেরে বাংলা একজন খাঁটি মুসলমান ছিলেন, শেরে বাংলা একজন খাঁটি বাঙালি ছিলেন, এবং সে কারণে তার মতো এরকম অসাম্প্রদায়িক নেতা খুব কমই আছে। শেরে বাংলা যখন প্রধানমন্ত্রী, তখন তিনি মুসলিম লীগের সঙ্গেও সরকার ভাগাভাগি করেছেন, আবার তিনি হিন্দু মহাসভার সঙ্গেও সরকার ভাগাভাগি করেছেন। আপনারা অনেকেই জানেন শ্যামাপ্রসাদ তার মন্ত্রণালয়ের অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল, আবার নাজিমউদ্দিনরাও তার মন্ত্রণালয়ে ছিল এক সময়। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি মনে করি যে যেহেতু শেরে বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক উত্তরাধিকারটা সঙ্গত কারণেই নাই, সেই কারণে শেরে বাংলা ফাউন্ডেশনকেই কিন্তু অনেক বেশি দায়িত্ব নিতে হবে তার এই কর্মকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সেই কারণে শুধুমাত্র এই দান অনুদান এবং এই ধরনের যে সমাজকর্ম, এর মধ্যেই কিন্তু শেরে বাংলা ফাউন্ডেশনকে আটকে থাকলে চলবে না। শেরে বাংলা ফাউন্ডেশনের কিন্তু কাজ আরো অনেক বড়। আমি আমার অবস্থান থেকে যতটুকু সমর্থ সবটাই আমি শেরে বাংলা ফাউন্ডেশনকে দিতে চাই। আমি অনুরোধ করছি, আপনারা ফাউন্ডেশন এরপরে যখন আপনাদের কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন, আপনারা যখন আপনাদের বাৎসরিক পরিকল্পনা হোক, 5 বছরের পরিকল্পনা হোক, যে কোনো পরিকল্পনা তৈরি করবেন, আমাকে সেই পরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত রাখলে আমি খুব খুশি হব। পরিশেষে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি হানিফ সাহেবকে, ইঞ্জিনিয়ার হানিফ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, এবং অনেকদিন পরে দেখা হলো, উনি যে মন্ত্রণালয়ের সচিব ছিলেন সেই মন্ত্রণালয়ের দায়িত্বই আমাকে মন্ত্রী হিসেবে পালন করতে হচ্ছে। এটা একটা কোইন্সিডেন্স। আমার ভালো লাগলো ওনাকে দেখে। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সকলের সঙ্গে আবার ভবিষ্যতে মিলিত হবো এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।